হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে রোল অফ ওমেন ক্যারেক্টার্স ইন ইন্ডিয়ান এপিক ট্রেডিশন এই টপিকের ওপরে ক্লাসটা নেব। তোমাদের এটা হচ্ছে পেপার 3 এর যে সেকেন্ড টপিক, মানে ইউনিট 1 থেকে। তো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন প্রতিবারই আসে যে ওমেনদের যে রোল বা ক্যারেক্টার যে আছে, ওমেন ক্যারেক্টারগুলো তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে ইন্ডিয়ান এপিক গুলোতে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, women characters play a very important role in Indian epic tradition, especially in great epics like the Ramayana and Mahabharata. তো ইন্ডিয়ান যে এপিকগুলো আছে সেখানে বিভিন্ন যে মেল ক্যারেক্টাররা রয়েছে তাদের পাশাপাশি কিন্তু আমরা দেখব যে ওমেন ক্যারেক্টারদের মানে রুল, মানে যে আর কি তারাও কিন্তু রুল করেছে, মানে তারাও তাদের যে রোলটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল। ঠিক আছে, ইন্ডিয়ান এপিকগুলোতে স্পেশালি রামায়ণ এবং মহাভারতে। They are not only supporting characters but also central to the story and its value. যখনই আমরা রামায়ণ পড়ছি আমরা সেখানে রামের স্টোরি জানছি, যখনই আমরা মহাভারত পড়ছি সেখানে হচ্ছে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র সেটার ব্যাপারে পড়ছি। কিন্তু এইসব কিছুর বাইরে যদি আমরা একটু ডিটেলসে দেখি তাহলে কিন্তু দেখবো যে রামায়ণে মানে রাম বা আদার্স যে মেল ক্যারেক্টার ছিল তার পাশাপাশি কিন্তু ওমেন ক্যারেক্টাররাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে তারা সাপোর্টিং মানে রোল প্লে করেছে এমন না, বরং তারাই কিন্তু দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ক্যারেক্টার আর কি, মানে তারাই হচ্ছে মধ্যমণি বা তাদের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন দ্য রামায়ণা সীতা রিপ্রেজেন্টস আইডিয়াল ওমেনহুড। যদি আমরা রামায়ণটা পড়ি সেখানে আমরা দেখতে পাবো যে সীতা যিনি আছেন তাকে কিন্তু এখানে একজন আইডিয়াল ওমেনহুডের একটা প্রতীক, বা তাকে একদম হয় না যে আদর্শ ভারতীয় মহিলা হিসেবে তাকে কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। শি ইজ শোন অ্যাজ লয়াল, পেশেন্ট অ্যান্ড ডিভোটেড। এবং তার মধ্যে কিন্তু আমরা লয়ালটি দেখতে পাই, তার মধ্যে আমরা পেশেন্স বা ধৈর্য প্রচুর পরিমাণে দেখতে পাই, এবং সে কি মানে তার যে ডিভোশন তার হাজবেন্ডের প্রতি বা ভগবানের প্রতি সেটা কিন্তু মানে প্রচন্ড বেশি পরিমাণে ছিল। তো সব মিলিয়ে কিন্তু সীতা হচ্ছে একটা আইডিয়াল আর কি ফিমেল ক্যারেক্টার রামায়ণে। ঠিক আছে, হার স্যাক্রিফাইস অ্যান্ড স্ট্রেংথ ডিউরিং এক্সাইল অ্যান্ড ক্যাপটিভিটি শো হার ইনার পাওয়ার। দেখো প্রথমে যখন হচ্ছে আমরা দেখব যে যখন এক্সাইল যখন তাকে বনবাসে পাঠানো হয় মানে তার হাজবেন্ডকে, তখন কিন্তু হচ্ছে সীতার কোনো যাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু তার হাজবেন্ডের প্রতি লয়ালটি তাকে বাধ্য করে তার হাজবেন্ডের সঙ্গে যেতে। ঠিক আছে, এই যে তার একটা বড় সড়ো স্যাক্রিফাইস সে করলো, যে নিজের আরামের জীবনকে সে স্যাক্রিফাইস করে তার হাজবেন্ডের সঙ্গে এক্সাইলে গেল, এটা কিন্তু সবার মধ্যে চট করে দেখা যায় না। প্লাস সেখানে হচ্ছে প্রচন্ড মানে সে একজন হচ্ছে রয়্যাল প্রিন্সেস, সেখান থেকে যখন সে ওরকম একটা বনের ফরেস্টে যখন তাকে থাকতে শুরু হলো তার থাকা, তখন প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, অনেক প্রবলেম ছিল, অনেক কিছুর ক্রাইসিস ছিল, সবটা মিলিয়েই কিন্তু হচ্ছে তার যে স্ট্রেংথ সেটা আমরা দেখতে পাই। প্লাস যখন হচ্ছে তাকে বলতে পারো যে কিডন্যাপ করা হয়েছিল, যখন রাবণ তাকে যখন নিয়ে যায়, তারপরেও কিন্তু তার যে কন্ডিশন সেটা মানে একেবারে যাকে বলার মতো না, তবুও সেই সময় তার যে কারেজ, তার যে স্ট্রেংথ সেটা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল যে সীতা হচ্ছে একটা আইডিয়াল ওমেনহুডের আর কি রিপ্রেজেন্টেশন এখানে তাকে করা হয়েছে। ঠিক আছে, অ্যানাদার ইম্পর্টেন্ট ক্যারেক্টার ইজ কাইকেয়ী, whose decision changes the course of the story. দেখো রামায়ণের এই যে পুরো যে ব্যাপারটা, এই যে বনবাসে যাওয়া, সেখানে সীতাকে হরণ করা, দেন দুই পক্ষের মধ্যে যে একটা মানে মারামারি বা লড়াই হওয়া, যুদ্ধ হওয়া, রাবণের মৃত্যু, এই সব কিছু হতো না যদি না এই মানুষটি থাকতো, সেটা হচ্ছে কেইকেয়ী। ঠিক আছে, কেইকেয়ীর যে ডিসিশন যে রামকে চলে যেতে হবে বনবাসে,
ভালোবাসে এবং তার ছেলে হচ্ছে অযোধ্যার কিং হবে। এই যে ডিসিশনটা, এটা কিন্তু পুরো গল্পটাকে চেঞ্জ করে দিয়েছে। এটা বলতে পারো যে এটা হচ্ছে একটা মানে টুইস্ট, বা পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই তার ডিসিশনটা ভীষণ ইম্পর্টেন্ট। দিস শোজ দ্যাট ওমেন অলসো ইনফ্লুয়েন্স মেজর ইভেন্টস। দেখো এই যে এরকম একটা ডিসিশন, এটা হচ্ছে সেই সময় শুধুমাত্র আমরা দেখতে মানে আমরা ভাবতেও পারি না যে কোনো মহিলা সে এরকম একটা ডিসিশন নিতে পারে, বা তার কোনো একটা সিদ্ধান্ত কোনো একটা কাজে হচ্ছে এত কিছু হতে পারে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে সেই সময় ছেলেদের পাশাপাশি মেয়েদের কিন্তু ইনফ্লুয়েন্সটাও অনেক বেশি ছিল বিভিন্ন ইভেন্টস গুলোতে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো মহাভারতেও কিন্তু আমরা কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেখবো। যেরকম দেখো দ্রৌপদী যদি আমরা মহাভারত পড়ি তাহলে সবার মানে মানে ওমেন ক্যারেক্টারদের মধ্যে দ্রৌপদী হচ্ছে সবার প্রথমে আসে। দ্রৌপদী ইজ এ স্ট্রং অ্যান্ড বোল্ড ক্যারেক্টার। ভীষণ তাকে কিন্তু অ্যাজ এ স্ট্রং ওমেন এবং বোল্ড হিসেবে তাকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। শি কোয়েশ্চেন্স ইনজাস্টিস অ্যান্ড ডিমান্ডস জাস্টিস আফটার বিং হিউমিলিয়েটেড ইন দ্য কোর্ট। যখন তাকে হিউমিলিয়েট করা হয়েছিল ওই কোর্টে, ঠিক আছে, সেই সময়ে তারপরে তার প্রতি যে একটা অবিচার হয়েছিল, ইনজাস্টিস হয়েছিল, তার প্রতি কিন্তু ও একটা প্রশ্ন তুলেছিল। প্লাস কিন্তু সে সবার মধ্যে সবার কাছে বলতে পারো যে ওখানে অনেকে সেখানে প্রেজেন্ট ছিল, সবার সামনে কিন্তু সে জাস্টিস ডিমান্ড করে যে তার সঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু আসলেই হচ্ছে মানে খুবই খারাপ, খুবই কুরুচিকর, যেটা কিন্তু একদমই মানার মতো না। তার জন্য কিন্তু সে সেই সময় মানে প্রত্যেকের উপরে আঙ্গুল তুলেছিল, প্রত্যেকের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে একজন নারীকে হিউমিলিয়েট করার কতখানি স্পর্ধা হতে পারে। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, হার অ্যাঙ্গার বিকামস ওয়ান অফ দ্য রিজন ফর দ্য গ্রেট ওয়ার। বলতে পারো যে দ্রৌপদীর এই যে হিউমিলিয়েশনটা, এটা মানে অনেকগুলো যে কারণ ছিল, এই যে কুরুক্ষেত্রের যে যুদ্ধটা হয়েছিল এটার অনেকগুলো কারণের মধ্যে কিন্তু দ্রৌপদীর এই যে বস্ত্রহরণ যে এটা আছে ডাইসিং এপিসোডে আমরা দেখতে পাবো, সেখানে এই যে ডাইসিং এপিসোডে যে হচ্ছে আমরা এই বিষয়টা দেখতে পাই, এটাও বলতে পারো কিন্তু ওই দুই পক্ষের মধ্যে যুদ্ধের একটা অন্যতম কারণ ছিল। ঠিক আছে, Kunti is another important woman who shows wisdom, patience and strength in difficult situation. কুন্তি মানে পাণ্ডবদের মাদার, তার মধ্যেও কিন্তু আমরা কারেজ, স্ট্রেংথ, পেশেন্স দেখতে পাই। সব মিলিয়ে কিন্তু বলতে পারো যে মহাভারতে এই দুটো ক্যারেক্টার খুব 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 বেশি ইম্পর্টেন্ট। আরো অনেক কিন্তু রয়েছে, বাট মেজরলি আমি এই দুজনের ব্যাপারে আর কি বলেছি। ঠিক আছে, women in these epics are shown in different roles such as mothers, wives, queens and advisor. শুধুমাত্র যে একজন মানে women হিসেবে না, এখানে আমরা বিভিন্ন ক্যারেক্টারগুলোকে মানে ক্যারেক্টার হিসেবে আমরা womenদের দেখতে পাই। কখনো মা হিসেবে, কখনো অ্যাডভাইজার হিসেবে, কখনো ওয়াইফ হিসেবে, কখনো কুইন হিসেবে। ঠিক আছে, they guide men, influence decision and sometimes even challenge social norms. শুধুমাত্র যে তারা মহিলা বলে হচ্ছে সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে তাদেরকে জাজ করা হবে এমন না, তারা কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে মেনদের হচ্ছে গাইড করেছে, অ্যাডভাইস দিয়েছে, অনেক এরকম ডিসিশন নিয়েছে যেগুলো কিন্তু অনেকগুলো মেজর ঘটনা ঘটার জন্য দায়ী। প্লাস ওরা কখনো কখনো কিন্তু সমাজের যে একটা হচ্ছে হিপোক্রিসি সেটাকেও চ্যালেঞ্জ করেছে। ঠিক আছে, they are symbols of virtue, sacrifice, courage and dignity. তো তাদেরকে শুধুমাত্র ওমেন ক্যারেক্টার হিসেবে না, তাদেরকে হচ্ছে সিম্বল অফ ভার্চু, যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো গুণ আমরা দেখতে পাই। তাদের মধ্যে স্যাক্রিফাইসটা প্রচুর পরিমাণে ছিল, স্যাক্রিফাইস করার মানসিকতা ছিল, প্লাস তাদের মধ্যে কারেজ কিন্তু ভরপুর ছিল, প্লাস ডিগনিটি। ঠিক আছে, যে কোনো অবস্থায় ডিগনিটি তারা কিন্তু কোনোভাবেই হচ্ছে ছাড়তে রাজি হয়নি। ঠিক আছে, at the same time these epics also show the struggles of women in a male dominated society. সেই সময় একটা পিতৃতান্ত্রিক সমাজ ছিল, ওরকম একটা মেল ডমিনেটেড সোসাইটিতে নিজেদেরকে আর কি নিচু মনে না করে, নিজেদেরকে আন্ডারএস্টিমেট না করে প্রত্যেকটা ওমেন মানে প্রত্যেক যতগুলো আর কি এখানে ওমেন ক্যারেক্টার আছে, প্রায় প্রত্যেকের যে স্ট্রাগলটা এবং তাদের হচ্ছে যে এই
এই যে সমাজকে চ্যালেঞ্জ করাটা প্রতি পদে পদে সেটা কিন্তু আমরা দেখতে পাই এখানে। দেয়ার সাফারিং হাইলাইটস ইস্যু লাইক ইনজাস্টিস অ্যান্ড ইনইকুয়ালিটি। প্লাস তাদের যে যন্ত্রণা বা তাদের যে কষ্ট সেটা কিন্তু সেই সময় সমাজে যে ইনইকুয়ালিটি ছিল, মানে সমাজে যে একটা হয় না যে নারী আর পুরুষের মধ্যে একটা হচ্ছে ডিসক্রিমিনেশন, ওই ব্যাপারটাকেও কিন্তু হাইলাইট করে। দাস ওমেন ক্যারেক্টার্স ইন ইন্ডিয়ান এপিক্স আর পাওয়ারফুল অ্যান্ড মিনিংফুল। কাজেই এই ইন্ডিয়ান এপিকগুলোতে ওমেন ক্যারেক্টাররা কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল, ইকুয়ালি মিনিংফুল, তাদের প্রেজেন্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দে হেল্প ইন শেপিং দ্য স্টোরি অ্যান্ড টিচ ইম্পর্টেন্ট মোরাল লেসন্স টু সোসাইটি। তাদের কিছু কিছু কাজ, তাদের হচ্ছে স্যাক্রিফাইস, তাদের কারেজ, সেটা কিন্তু বর্তমান যুগেও মহিলাদের, মেয়েদের হচ্ছে আর কি বলতে পারো যে ইনফ্লুয়েন্স করে, বা সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাই, প্লাস মোরাল লেসনও কিন্তু আমরা শিখতে পাই। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। তোমাদের ক্লাসেস কিন্তু এর মধ্যেই শুরু হবে এবং তোমাদের হচ্ছে নোটসও কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে। আর অ্যাডমিশন চলছে, তাই যারা ভাবছো তারা কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।